বিয়ের আসরে বধূ বেশে বসে আছে সারাহ। মুখের অবয়ব নিকষ কালো অন্ধকারের ন্যায়। চোখ গড়িয়ে নামছে বিরতিহীনভাবে নোনা জল। চোখ দুটো লাল রক্ত জবার ন্যায় লোহিত বর্ণ ধারণ করেছে। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে সে। হৃদয় একজনের ভালোবাসা ধারণ করে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর যন্ত্রণাদায়ক অনুভূতি বোধহয় একটা মেয়ের জীবনে অন্য কিছুতে নেই। তীব্র কষ্টে ভেঙে চুরে যাচ্ছে হৃদয়ে। নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ কেউ দেখছে না, শুনতেও পাচ্ছে না। কান্না উপচে উপচে পড়ছে। তার পাশেই বসে আছে ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত একজন শ্যামবর্ণের যুবক, যাকে সারাহ চিনেও না জানেও না, যার চেহারা খুব থমথমে আর গম্ভীর। মানুষের ভিড়ে বেশ কয়েকবার আড়চোখে সে সারাহের দিকে তাকাল, কিন্তু সে তাকানোর স্থায়ীকাল বেশিক্ষণ নয়। সর্বোচ্চ 5 সেকেন্ড আর বেশি সে তাকায়নি। এই মানুষটার সাথে আজই প্রথম দেখা আর আজই বিয়ে। সারাহ চাইলেও মুখের উপর বলতে পারছে না এই বিয়ে সে করবে না। কেননা এই বিয়ে নিয়ে বিরোধিতা করাই তার বাবা তার মুখের উপর বলে দিয়েছে। সে যদি এই বিয়ে না করে সুইসাইড করবে। তার বাবা যে কখনো বাংলা সিনেমার নায়িকার বাবাদের মতো সস্তা ব্ল্যাকমেইল করবে এটা সে ভাবতেও পারেনি। বাবার চেয়ে তীব্র রাগ হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটির প্রতি। তার না হয় হাত পা বাঁধা, কিন্তু এই পুরুষ মানুষটি কেন বিয়ের আগে জানতে চাইল না তার কার সাথে বিয়ে হচ্ছে? কেন মনে করল না যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে কথা বলার প্রয়োজন আছে? কেন জানতে চাইল না এই বিয়েতে আমার আপত্তি আছে কিনা? সে জানতে চাইলেই তো সারাহ গড়গড় করে বলে দিতে পারত সে অন্য কাউকে ভালোবাসে। এই বিয়ে করতে পারবে না। জীবনটা এইভাবে বাংলা সিনেমার মতো কাহিনীতে গোড়াত না। এই পুরুষ মানুষটির চেয়েও বেশি রাগ হচ্ছে তার বন্ধুমহলের প্রতি। এই বন্ধুমহলের পাল্লায় পড়েই আজ জীবনটা নরকে পরিণত হল তার। বন্ধুদের থেকে পরামর্শ চেয়েছিল সে। বন্ধুরা আশ্বস্ত করে বলেছিল, আরে পাত্র আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র দেখবে তোর সাথে কথা বলতে চাইবে তবেই না বিয়ে হবে। পাত্র যখনই একা তোর সাথে কথা বলতে চাইবে তখনই বলে দিবি এই বিয়ে তুই করতে পারবি না, অন্য কাউকে পছন্দ করিস। এই কথা শুনে আজকাল যুগে কোনো ছেলেই বিয়ে করতে রাজি হবে না। সো চিল থাক। ওরা যা বলেছিল তার কিছুই ঘটেনি। পাত্র রূপে যে এসেছে সে একটা বার ও তার সাথে কথা বলতে চায়নি। সোজা বসে পড়েছে পিঁড়িতে। আর এখনই বিয়ে হবে। কাজী সাহেব অলরেডি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। শ্যামবর্ণের যুবকটির কবুল বলতে 2 সেকেন্ডও সময় লাগল না। যেন সে কবুল কথাটা ঠোঁটের আগায় এনে অপেক্ষা করছিল কখন কাজী সাহেব বলতে বলবে আর সে বলবে। এইদিকে পাক্কা 17 মিনিট সময় নিয়ে সারাহ কবুল বলেছে। কবুল বলার সঙ্গেই তার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে উঠল। হু হু শব্দে কেঁদে উঠল সে। এই তো 7 দিন আগের কথা। কাল বৈশাখীর মতো সারার জীবনটা তছনছ করতে শুরু হয় কালো একটি অধ্যায়ের। 4 বছর আগে থেকে তার খালাতো ভাই আরিয়ান তাকে পছন্দ করত। ভালোবাসার আহ্বান অনেকবার অনেকভাবে করেছে, কিন্তু সারা রাজি হয়নি। কিন্তু আরিয়ানের বিভিন্ন পাগলামির জন্য একটা সময় সারাহের মনেও আরিয়ানের জন্য ভালোবাসার সৃষ্টি হয়। সারা সাড়া দেয় আরিয়ানের ভালোবাসার ডাক। 6 মাস আগেই আরিয়ানের সাথে সম্পর্কে জোড়ায় সারাহ। সেই সম্পর্কের কথা আরিয়ান তার বাড়িতে জানায়। সেখান থেকেই শুরু হয় অশান্তি। আরিয়ান তার মা বাবাকে কনভিন্স করানোর জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আরিয়ানের বাবা কোনোভাবেই নিজেদের আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদির ব্যাপার আগ্রহী নন। তাছাড়া একটু অহংকারী, দাম্ভিক স্বভাবেরও আছেন। সারাহদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সারাহদের বেশি একটা দাম দেন না। বাড়িতে আরিয়ানের অশান্তি দেখে সারাহের বাবাকে ফোন দিয়ে খুব অপমান করে বলেন,
শোনো, ইশতেহার আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী হলে সম্পর্ক নষ্ট হয়। আমি কোনোভাবেই আরিয়ান আর সারাহের বিয়ে মেনে নিব না। বুঝলাম না, মেয়ে কি লেলিয়ে দিয়েছ আমার ছেলের পিছে? মেয়ে প্রকাশ্য আরিয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমার বাড়ি যাতায়াত করছে, অথচ তোমরা সেসব এলাও করছ। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। আমার ইচ্ছা খুব ভালো ভার্সিটিতে পড়ুয়া কোনো মেয়ের সাথে বিয়ে দিব। সারাহের চেহারা ভালো, কিন্তু লেখাপড়ার দিকে তো কোনো খেয়াল নেই। কোনো বিদেশি বা আর্মি দেখে বিয়ে করিয়ে দাও, ওরা চেহারা খুব পছন্দ করে। আরিয়ানের বাবার ফোন লেটে গেলে ইশতেহার হোসেন রাগে কাঁপতে থাকেন। কাঁপতে কাঁপতে মেয়েকে থাপ্পড় মারতে না পেরে থাপ্পড় মারলেন নিজের স্ত্রী জুঁইয়ের গালে। দাঁত কিরমির করে বললেন, তোমার ভাগ্নে এ বাড়িতে ঘন ঘন কি জন্য আসে? আর মেয়ে কি করে সেসব দিকে খেয়াল রাখতে পারো না? বিবাহিত জীবনে প্রথমবার স্বামীর হাতে মার খেয়ে অবাক হল জুঁই। ঘটনার পরক্ষণে জুঁই সবটা জানতে পারে। তারপর ইশতেহার হোসেন প্রতিজ্ঞা করেন নিজের মেয়ের জন্য আরিয়ানের থেকে ভালো পাত্র দেখে বিয়ে করাবেন। পরক্ষণে সারার ফোন কেড়ে নেন ইশতেহার হোসেন। 7 দিনের মাঝে পাত্র খুঁজে মেয়ের বিয়ে ঠিক করেন। পাত্রপক্ষকে কি বলে এনেছেন তা সারা জানে না, কেউ জানে না। পাত্রপক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ে করতে এসেছে, 15 দিন পরে আনুষ্ঠানিকভাবে তুলে নিবে। বিয়ে শেষ হতেই সবাই সারাহ এবং সারার সদ্য বিবাহিত স্বামীকে রেখে রুম থেকে বের হয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সারাহ একনাগাড়ে কেঁদেই যাচ্ছে। সারার কান্না দেখে সারার পাশে বসে থাকা মানুষটি সারার দিকে তার পকেট থেকে রুমাল বের করে সারার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চোখের পানি মুছে নাও। মানুষটির কণ্ঠ শুনে সারাহ এইবার চোখ তুলে তাকালো মানুষটির দিকে। চোখ দুটো রাগে জ্বলছে তার, জ্বলন্ত অগ্নি যেন চোখে। দাঁতে দাঁত চেপে তার পাশে পাশে থাকা মানুষটিকে ধাক্কা মেরে বলল, সরে যান আমার চোখের সামনে থেকে, একদম স্পর্শ করবেন না। মানুষটা অন্য গম্ভীর মানুষদের তুলনায় একটু বেশি গম্ভীর। সদ্য বিবাহিত বউয়ের এমন আচরণে সে যেন হতবাক হল। ভ্রু যুগল সুচালো করে প্রশ্ন ছুড়ল, এনি প্রবলেম? সারাহ আবার ও ঝাঝালো কণ্ঠে বলল, আমার সারা জীবনের কান্নার কারণ হয়ে এখন চোখের পানি মুছতে টিস্যু দিচ্ছেন। একটা সুন্দরী মেয়ে দেখলেন আর নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। একবার ও জানতে চাইলেন না আমি এই বিয়েতে রাজি কিনা, আমার আপত্তি আছে কিনা? কিছুই না জেনে বেশর্মের মতো বিয়ে করে নিলেন। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, কোনোদিন আপনাকে আমি স্বামী বলে মেনে নিব না, কোনোদিন না, কোনোদিন ক্ষমা করব না আপনাকে। আপনার জন্য আজ আমার জীবনের এই হাল। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন তা নিজেও জানেন না। অপর পাশ থেকে এসব কথার প্রতিক্রিয়া হিসাবে গম্ভীর কণ্ঠে ফেরতেল, তোমার কি বলা শেষ? না, শেষ না। আপনি যা করেছেন তা সারা জীবন বললেও শেষ হবে না। মানুষটা হাত উল্টে ঘড়ি দেখল, ঘড়ি দেখে বলল, এখন অনেক রাত, আমার আর টাইম নেই, বাসায় ফিরতে হবে, আগামীকাল অফিস আছে। যা যা বাকি আছে ওগুলো খাতায় লিখে রেখো, পরে আমি পড়ে নিব। এমন অদ্ভুত মানুষ সারাহ আগে দেখেনি। এত এত কথার বিপরীতে এটা ছিল তার উত্তর। মানুষটা রুম থেকে হাঁটা দিল। হাঁটা দিয়েও ফিরে এসে বলল, সারা জীবন বললেও যদি তোমার কথা শেষ না হয় তাহলে যখন সময় পাবে তখন রেকর্ড আঁকড়ে রাখবে। এভাবেও যদি শেষ না হয় তাহলে পরপারে গিয়েও বলতে পারবে নো প্রবলেম। সারাহ এইবার আরও রেগে গেল। অবাকের চরম পর্যায়ে গিয়ে সে তাকালো এই মানুষটার পথপানে। মানুষটা তো যাতা টাইপ নয়, যথেষ্ট স্মার্ট। সারার বররুম থেকে চলে গেলে ইশতেহার চৌধুরী সারাহ রুমে এসে নতুন একটা ফোন দিয়ে বললেন, আজ থেকে এই নতুন ফোনটা চালাবে তুমি।
এতে নতুন সিম আছে। সারা ফোনটা হাতে নিতেই একটা গ্রামীণ নাম্বার থেকে মেসেজ এল। প্রহর শেষে আলোয় রঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সারার কিছুটা অবাক হল। নতুন ফোন, নতুন সিম, মেসেজ দিল কে? যশোর কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে দিয়ে প্যান্টের দুই পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে একজন সুদর্শন যুবক। চোখে খয়েরি ফ্রেমের একটা চশমা। এদিক সেদিক কোথাও তাকাচ্ছে না। যাকে দেখে তাকিয়ে আছে হাজারো রমণী। অথচ যুবকটির দৃষ্টি স্থির রয়েছে সামনে। যার নাম রোশান সিদ্দিকী। কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করা সদ্য লেকচারার। বিগত 10 দিন সে কলেজে জয়েন করেছে। আর এই 10 দিন এই কলেজের মেয়েদের ক্রাশ রূপে পরিণত হয়েছে। প্রতিটা মেয়ে হা করে তাকিয়ে থাকে। শিক্ষকরাও এত সুদর্শন হয়। মেয়েদের মুখে এখন একটাই নাম, রোশান সিদ্দিকী। আজ অনার্স ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষা। পরীক্ষা হলে গার্ডার দিবে রোশান সিদ্দিকী। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বাম হাতের প্রথম রুমটার পেছনের দিকে বসেছে সারার বন্ধুমহল দীপ, মৃন্ময়, তন্ময়, ছোঁয়া আর সারাহ। সারাহ এসে গম্ভীর মুডে বসে আছে ছোঁয়ার পাশে। ওরা চারজন চেষ্টা করেও জানতে পারে না সারার কি হয়েছে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করল রোশান সিদ্দিকী। রোশান সিদ্দিকী ক্লাসরুমে প্রবেশ করতেই সব মেয়েরা হা করে তাকিয়ে রইল। একমাত্র সারারই চোখ কপালে উঠল। সারা একদম ভরকে গেল। মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। সবাই উঠে দাঁড়ালেও সারা উঠে দাঁড়াল না। ছোঁয়া সারাহকে চিমটি কেটে বলল, কিরে উঠে দাঁড়া, এই স্যার কিন্তু অনেক কড়া। কি হ্যান্ডাহাম দেখ। সারাহ তবুও উঠে দাঁড়াল না। তার চারদিক নিয়ে কেমন যেন ঘুরছে। রোশান সিদ্দিকী সবাইকে হাত ইশারা করে বসতে বলল। সবাইকে খাতা আর প্রশ্ন দেওয়া হয়ে গেলে ঘড়ি দেখে বলল, আপনাদের সময় শুরু। এখন 10টা বাজে। জাস্ট 12টা বাজতেই লেখা স্টপ করবেন। কেউ কারোর সাথে একটা কথাও বলবেন না। ঘাড় ঘোরাবেন না, তাহলে খাতা নিয়ে বের করে দিব। পরীক্ষার আগেই বলে রাখলাম। রোশান সিদ্দিকীর এমন কড়া নির্দেশে সবার মুখ চুপসে গেল। সবাই চুপচাপ লেখা শুরু করল। গতকাল রাতে কান্নাকাটি করে সারার ঠান্ডা লেগে গিয়েছে। ক্লাসে বসে ঘন ঘন নাক টেনে যাচ্ছে সারাহ। 5 সেকেন্ড পর পর নাক টানছে। সর্দিতে ঘন ঘন নাক টানার মতো বিরক্ত আর বমি আসা মতো ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। পেছনের বেঞ্চে বসে ঘটনাটার জন্য বিরক্ত হচ্ছে মৃন্ময়। সারার চুল টেনে ধরে বিরক্ত কণ্ঠে বলল, তোর কাছে মাফ চাই মা। যা আগে দয়া করে সর্দিটা ফেলে আয়। আমি একদম বিরক্ত হচ্ছি। ঘেন্না করছে, বমি আসছে। সারাহ পেছনে ফিরে মুখ ঝামটা দিয়ে বলল, না, আমি যাব না। লিখতে পেছনে পড়ে যাব। তোদের জন্য যে ক্ষতি আমার হয়েছে তার জন্য এটুকু সহ্য কর। যা ক্ষতি করেছি পুষিয়ে দিব। দয়া করে স্যারকে বলে বাইরে যা। আর নাকটা পরিষ্কার করে আয়। ওই স্যারকে আমি বলতে পারবো না বাইরে যাব। তোর বাইরে যাওয়ার অনুমতি আমি চেয়ে দিচ্ছি। এই না, খবরদার না। উনি যেন আমাকে না দেখেন। আমি উনার সামনে দেখা দিতে চাই না। এমন সময় মৃন্ময় উঠে দাঁড়াল। মৃন্ময় উঠে দাঁড়াতেই রোশান সিদ্দিকীর দৃষ্টি পড়ল মৃন্ময়ের দিকে। রোশান সিদ্দিকী একটা লুজ কাগজ নিয়ে মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। রোশান এগিয়ে আসতেই সারাহ মাথা সর্বোচ্চ নিচু করে দোয়া দুরুদ পড়ছে আর বলছে, আল্লাহ আমাকে যেন না দেখে। রোশান এগিয়ে এসে বলল, নিন। মৃন্ময় একটা বোকা হাসি দিয়ে বলল, স্যার লুজ লাগবে না। রোশান সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল, তাহলে সমস্যা কি? আমি তখন থেকে দেখছি আপনারা কয়েকজন মিলে কথা বলছেন, সমস্যা কি?
স্যার, সারাহ একটু বাইরে যাবে। রোশান সিদ্দিকী ভ্রু কুঁচকে বলল। হু ইজ সারাহ? মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল। স্যার, ওর নাম সারাহ। সারাহ জিভ কামড় দিয়ে মনে মনে বলল, আল্লাহ এ যাত্রায় বাঁচাও। বাঁচাতে চাইলেই কি সব জায়গা বাঁচা যায়? রোশান সিদ্দিকী গভীর চোখে সারার দিকে তাকিয়ে বলল। বাইরে যাবে কেন? স্যার, ওর সর্দি লেগেছে। মৃন্ময়ের এমন কথা শুনে রোশান সিদ্দিকী অদ্ভুত চোখে তাকালো সারাহের দিকে। মুখের অবয়ব একদম থমথমে। থমথমে মুখে ভ্রু কুঁচকাল। কুঁচকে আসা ভ্রু নিয়ে রোশান সিদ্দিকী গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল। হোয়াট? মৃন্ময় ফ্রেন্ডার সার্কালের মাঝে সবচেয়ে দুষ্টু আর চঞ্চল হওয়ার জন্য যেকোনো পরিস্থিতিতে যেকোনো কথা খুব ইজিভাবে বলে দিতে পারে। মৃন্ময় মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, মানে স্যার, ওর সর্দি লেগেছে। বাইরে যাবে একটু সর্দি ফেলতে। তাই বারবার আমাকে বলছে আমি যেন আপনার থেকে অনুমতি চেয়ে দিই। ও আসলে একটু ভয় পাচ্ছে অনুমতি চাইতে। সারাহ রাগে ফোঁস করতে করতে মৃন্ময়ের দিকে তাকাল। চোখের অবস্থা এমন যেন এখনই মৃন্ময়কে গিলে খেয়ে ফেলবে। সারাহ এমনি আছে মহাবিপদে। এই লোকটার সামনাসামনি সে কোনোভাবেই পড়তে চায়নি। শুধুমাত্র এই মৃন্ময়ের চক্করে পড়ে আজ ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা। জীবনে এমন বাজে পরিস্থিতিতে পড়েনি সারাহ। কেন যেন সবসময় অদ্ভুত সব ঘটনাগুলো তার সাথেই ঘটে। এমনিই নিজের প্রেমিককে রেখে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়াতে হৃদয় পড়ছে। তার উপর গতরাতে যার সাথে বিয়ে হয়েছে সে যে তারই কলেজের শিক্ষক হবে, এটা ছিল জীবনের দ্বিতীয় অন্যতম ধাক্কা। আগে যদি জানত যার সাথে বিয়ে হচ্ছে সে তার শিক্ষক বাবার পা জড়িয়ে ধরে বলতো, বাবা, আমেনার মা মারা গিয়েছে। আমাকে আমেনার বাবার সাথে বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। তবু এই স্যারের সাথে বিয়ে দিও না। আগে জানলে সবার সাথে জো অদ্ধ করে হলেও এই বিয়ে নাখোশ করে দিত। পরপর কয়েকটা ঘটনায় সারার নাক কাটা যাচ্ছে লজ্জায়। ছি, কি লজ্জা! যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তার শিক্ষক। বিয়ে হয়েছে সেটা ভালো কথা, তাও যদি আগে জানত যে যার সাথে বিয়ে হয়েছে সে তারই কলেজের শিক্ষক, গত রাতে অন্তত ওই বাজে ব্যবহারটা করত না। একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, এই জন্য পথে ঘাটে ফকির দেখলে 510 টাকা দিতে হয়। ওদের দোয়া কাজে লাগে। ফকির দেখলে কখনো ফেরত দিই না বলে অন্তত একটা বিষয়ে বেঁচে গিয়েছি। উফ বাবা, আমি যে বাচাল ভাগ্যিস মুখ ফসকে বলে দিইনি যে আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে ইজ্জত যেটুকু আছে সেটুকুও যেত। রাতের অন্ধকারে তো বুঝতে পারিনি এই ব্যাটা এত মুডাহ আর এত গম্ভীর। আমি একটা মন খোলা মেয়ে, সদ্য খেয়েছি শ্যাকা, তাতে বিয়ে হয়েছে দাম্ভিক এক পুরুষের সাথে। মানুষ যা অপছন্দ করে তাই কপালে জোটে। হিন্দি সিরিয়ালের মতো রোমান্টিক হিরো পছন্দ ছিল আমার। আর কপালে কিনা জুটল একটা ডাব জল। সারাহ মনে মনে দিন দুনিয়ার চিন্তা ভাবনা করেই যাচ্ছে। রোশান সিদ্দিকী জীবনে অনেক ধরনের সুপারিশ শুনেছে, কিন্তু কারো সর্দি ফেলার জন্য অন্য কারো সুপারিশ জীবনে প্রথমবার শুনল। নিজের কাছে খুব অবাক লাগল। সে অবাক আর বিরক্তমাখা চেহারায় চাপা কণ্ঠে উচ্চারণ করল, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। রোশান সিদ্দিকীর কথার টোন কেউ না বুঝলেও সারাহ বুঝতে পারল। সে গতকাল রাতেই বুঝতে পেরেছে। তন্ময় একবার রোশান সিদ্দিকীর দিকে দৃষ্টিপাত করে মন দিয়ে লিখে যাচ্ছে। ছোঁয়া লিখছে আর রোশান সিদ্দিকীর কথা শুনছে। দীপ লেখা বাদ দিয়ে হা করে রোশান সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে। ওরা সকলেই রোশান সিদ্দিকীর স্ট্রং কথাবার্তায় কিছুটা হলেও কম্পিত হল। খুব কম বয়সী লেকচারার এই প্রথম তারা দেখল। তাছাড়া এই লেকচারার অনেক গম্ভীর আর চেহারা দেখে মনে হয় অধিক রাগী। তাছাড়াও এই লেকচারার অধিকমাত্রায় নিয়ম নীতিও মেনে চলে। নিয়মের বাইরে গিয়ে কিচ্ছু করে না। কলেজের সিনিয়র স্যাররা সবাইকে বলেই দিয়েছে নতুন যে স্যার এসেছেন সে অনেক ট্যালেন্ট একজন স্যার,
বেয়াদবি করলে ক্ষমা করবে না, অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ। মৃন্ময় আর কোনো কথা বলল না। রোশান সিদ্দিকী থমথমে মুডাহ মৃন্ময়কে বলল, আপনি বসুন। মৃন্ময় বসে লিখতে শুরু করল। সে কি লিখবে কিছুই তো পারে না। এতক্ষণ তো গ্রুপ ধরে তন্ময়কে কপি করে লিখছিল। রোশান সিদ্দিকী সারার দিকে এইবার তাকাল। অভিজ্ঞ নয়নে সারার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠেই বলল, যান বাইরে যান কুইক। নিজের প্রয়োজনে অন্যকে ডিস্টার্ব করলে খাতা নিয়ে বের করে দিব। আপনাদের কয়েকজনের জন্য ক্লাসের সকল ছাত্রছাত্রীর সমস্যা হল। সারা বোকার মতো রোশান সিদ্দিকীর দিকে তাকাল। এই মুহূর্তে তার অবস্থা পৃথিবীর সবচেয়ে করুণ অবস্থা। কেউ তো আর টেরও পাচ্ছে না গতরাতে তাদের দুজনের বিয়ে হয়েছে। সারা মিন মিন কণ্ঠে বলল, না স্যার, আমি বাইরে যাব না। রোশান সিদ্দিকী এইবার গোল গোল চোখে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি বাইরে যাবেন না? তাহলে তাকে ডিস্টার্ব করছেন কেন? মৃন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল, আসলে বাইরে গেলে আমার সময় নষ্ট হবে, লিখে আগাতে পারব না। যদি বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত সময় দিন তাহলে যাব। আশেপাশের বেঞ্চের কয়েকজন সারার এমন সাহসী প্রশ্ন শুনে ভীষণ অবাক হল। রোশান সিদ্দিকীর যে মুডাহ তাতে সাধারণ কথা বলাই মুশকিল। রোশান সিদ্দিকী ভ্রু কুঁচকাল। সারা সহ তার চারজন বন্ধুর দিকে তাকাল। বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, ইনকোর্স পরীক্ষা, তাতেও অতিরিক্ত সময় লাগবে। বাইরে যেতে আসতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে কি লিখবেন আপনি? দেখি খাতা কি কি লিখেছেন। বাকিদের দিকে তাকিয়ে বলল, এ কি আপনারা লিখছেন না কেন? ক্লাসে অন্যদের থেকে আপনাদের 5 জনের ভাবভঙ্গি আলাদা। দীপ মনে মনে মৃন্ময়কে গালি দিচ্ছে আর বলছে, তুই যদি স্যারকে না ডাকতি, স্যার কি ঘাড়ের কাছে এসে দাঁড়াত? বাড়ি থেকে কি কিছু পড়ে এসেছি? স্যার দাঁড়িয়ে থাকলে কি লিখব? এইদিকে সারাহ ও আছে খুব বিপদে। সে পড়ে তন্ময় বা ছোঁয়ার থেকে দেখে লিখবে বলে পুরা খাতা ফাঁকা রেখে রেখে চলে গিয়েছে। এখন রোশান সিদ্দিকী খাতা দেখলে তার তো মান ইজ্জত সব যাবে। তার বাবা বিয়ের সময় বলেছে আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছাত্রী, পরীক্ষায় সব সাবজেক্টে 90 এর ঘরে থাকে। কিন্তু সারার বাবা তো জানে না ছোটবেলায় তার মেয়ে ভালো ছাত্রী ছিল, ইন্টার অবধি। তারপর গোল্লায় গিয়েছে। রোশান সারার খাতা টেনে নিল। খাতা খুলে অবাক নয়নে খাতার দিকে হা করে তাকিয়ে রইল। সারা লজ্জায় মরে যাচ্ছে। রোশান সিদ্দিকী খাতাটা সারার সামনে রেখে বলল, কারটা দেখে লিখবেন বলে সব ফাঁকা রেখে গিয়েছেন? সারা আবার ও মিন মিন কণ্ঠে বলল, কারোরটা নয়, নিজেই লিখব। যতটুকু লিখেছেন অতটুকু কি নিজে লিখেছেন? জি স্যার। যাওয়ার সময় লাইব্রেরি থেকে দেখা করে যাবেন। রোশান সিদ্দিকী এইবার মৃন্ময়, দীপ আর তন্ময়ের খাতার দিকে তাকিয়ে বলল, দেখি আপনাদের 3 জনের খাতা। ওরা 3 জন খাতা এগিয়ে দিল। রোশান খাতা মিলিয়ে দেখল হুবহু তন্ময়ের লেখা কপি করে লেখা। ওদের দিকে তাকিয়ে বলল, কলমের কালি শেষ না একবারে ফটোকপি করলেই পারতেন। ওরা কেউ কোনো কথা বলছে না। রোশান এইবার তন্ময়কে উঠিয়ে একদম সামনে দিয়ে দিল। তন্ময় উঠে যেতেই ওদের কলম থেমে গেল। রোশান এইবার সারার দিকে তাকিয়ে বলল, আপনি বাইরে গেলে যেতে পারেন। সারা আবার ও মিন মিন কণ্ঠে বলল, না যাব না। এটুকু বলতেই প্রবল জোরে পরপর 3টা হাঁচি হল। সেই হাঁচিতে নাক দিয়ে সর্দি বের হল। রোশান দ্রুত পকেট থেকে টিস্যু বের করে সারার খাতার উপর রেখে জায়গা ত্যাগ করল। সারা দ্রুত টিস্যু নিয়ে নাক পরিষ্কার করে জানালা দিয়ে ফেলে দিয়ে মনে মনে বলল, এই অঘটন কি এখনই হওয়ার ছিল? 12টা বেজে গেল। ওদের পরীক্ষা শেষ। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে দীপ,
মৃন্ময় আর ছোঁয়ার। ওরা গড়াগড়ি দিচ্ছে একে অপরের পর। ছোঁয়া বলল, ভাগ্যিস সারা হকাজটা স্যারের গায়ের উপর করেনি। কি হতো তাই ভাবছি। ওদের হাসি দেখে সারাহ বলল, এত হাসাহাসি বাদ দে। তোদের বুদ্ধি নিয়ে আমার জীবনের যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। ছোঁয়া বলল, আজ এসে থেকে রাগ দেখাচ্ছিস কি হয়েছে? মাঠে চল বসে বলছি। ওরা মাঠের দিকে যাবে তখনই রোশান ওদের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারাহকে উদ্দেশ্য করে বলল, আপনি লাইব্রেরি আসুন, আপনার স্পেশাল এক্সাম হবে। সারাহ ওর বন্ধুদের দিকে তাকিয়ে যেন এখনই কেঁদে দিবে। কিসের আবার স্পেশাল এক্সাম? দীপ বলল, স্পেশাল এক্সামটা কি রে ভাই? মৃন্ময় বলল, সেটাই তো বুঝছি না। ছোঁয়া বলল, কলেজের সব মেয়ে উনার কাছে স্পেশাল এক্সাম দিতে প্রস্তুত। সেখানে সারাহ কত লাকি সুযোগ পেয়েছে। সারাহ চোখ পাকিয়ে ছোঁয়ার দিকে তাকাল। সারাহ তন্ময় হয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দোতলা ভবন দিয়ে হাঁটছে। দু চোখের তারায় ভাসছে লেকচারার রোশান সিদ্দিকীর গম্ভীর চেহারা। রোশান সিদ্দিকী যতক্ষণ ক্লাসরুমে সারার দিকে তাকিয়েছিল ততক্ষণ তার হৃৎপিণ্ডাহীন থমকে গিয়েছিল। ভেবেছিল পরীক্ষাটা কোনোমতে শেষ হলেই সে বেঁচে যায়। কিন্তু এখন আবার রোশান সিদ্দিকীর মুখোমুখি হতে হবে। তাকে দিয়ে আবার কি স্পেশাল পরীক্ষা দেওয়াবে? কিছুই সারার মাথায় ঢুকছে না। গভীর চিন্তায় মগ্ন হয়ে এলোমেলো পা ফেলে লাইব্রেরির দিকে এগোল। লাইব্রেরির দিকে যত এগোচ্ছে ততই সারার হৃদয়ের স্পন্দন বেড়ে চলেছে। এই মুহূর্তে যেন হৃদয়ের মাঝে ঝড় উঠেছে। লাইব্রেরির সামনে এসে নিজের বুকে নিজে একটা ফু দিয়ে রুমে উকি মারল। উকি মেরে দেখল, লাইব্রেরি রোশান সিদ্দিকী ছাড়া আর কোনো স্যার নেই। সারার বুকের টিপ টিপ বেড়ে গেল আরও কয়েক গুণ। মুহূর্তের মাঝে সারার চঞ্চল মস্তিষ্ক চিন্তা করল, ফাঁকা রুমে আমার সাথে কি করতে চলেছে রোশান সিদ্দিকী। সে টিপ টিপ করে পা ফেলে ঠোঁটে ঠোঁট চেপে লাইব্রেরি প্রবেশ করল। রুমে ঢুকেই বাপাশে রোশান সিদ্দিকীর টেবিল। টেবিলের উপর দুই পাশে দুটো সুন্দর ফুলদানি। রোশান সিদ্দিকী পায়ের উপর পা তুলে বামহাত কপালে ঠেকিয়ে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। পরনের ব্লু শার্টে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। কে বলে শ্যামবর্ণ অসুন্দরের প্রতিচ্ছবি? তাহলে রোশান সিদ্দিকীকে দেখে কলেজ ভর্তি সমস্ত সুন্দরী মেয়েরা হা করে তাকিয়ে থাকত না? তাকে নিয়ে কল্পনায় প্রেমের রাজ্য গড়ত না? তাকে দেখার জন্য হলেও ক্লাস মিস দিত না? তাকে ভেবে রাত দিন এক করত না? সৌন্দর্য আল্লাহর অশেষ নেয়ামত। তা যে কোনো বর্ণেরই হতে পারে। সারা রোশান সিদ্দিকীর টেবিলের সামনে গিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়াল। রোশান সিদ্দিকী কি টের পেল তার সামনে এসে কেউ দাঁড়িয়েছে? নাকি টেরই পেল না? তাকে দেখে সারা কিছুই অনুমান করতে পারছে না। রোশান সিদ্দিকী আনমনে ফোন স্ক্রল করছে। সারা ঘন ঘন চোখের পলক ফেলে রোশান সিদ্দিকীর দিকে তাকাচ্ছে। কিন্তু রোশান সিদ্দিকীর কোনো হেলদোল নেই। সারা তাকে কি বলে সম্বোধন করবে কিছুই বুঝতে পারছে না। এইদিকে গতরাতে তার সাথে বিয়ে হয়েছে এই মানুষটার। বিয়ে হলেও স্বামী হিসাবে মেনে নিতে পারেনি এক ফোঁটাও। তাই হ্যাগো ওগো বলে সম্বোধন করাও সম্ভব নয়। আবার স্যার ডাকতেও কেমন সংকোচ হচ্ছে। এক রাজ্য চিন্তা মাথায় নিয়ে সারা শুকনো কাশি দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, আমাকে আসতে বলেছিলেন? রোশান সিদ্দিকী ফোনের ওয়ালপেপার থেকে চোখ সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করল সারার দিকে। সেই দৃষ্টি এতই গম্ভীর যে সারার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করল। এমন ভয়ঙ্কর গম্ভীর চোখের দৃষ্টি সারা আগে প্রে কখনো দেখেনি। এই দৃষ্টি সারাহকে আবারও থমকে দিল। প্রচণ্ড নার্ভাসে ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। রোশান সিদ্দিকী গভীর মনোযোগে সারার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, লাইব্রেরি প্রবেশের পূর্বে টিচারদের অনুমতি নিতে হয় জানেন না? সারার কাছে খুবই অবাক লাগছে রোশান সিদ্দিকীর ব্যবহার।
সারাহ মনে মনে ভাবছে, তাদের যে সদ্য বিয়ে হয়েছে সে কথা কি এই মানুষটা ভুলে গিয়েছে, নাকি গোত্রাতের ব্যবহারের জন্য এই বিয়ে ভেঙে দিতে চাইছে। সেও কি সারার মতোই ফ্যামিলির চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে? উহু, এটা তো হতে পারে না। উনাকে দেখে তো মোটেও অতটা ফ্যামিলিভক্ত ছেলে বলে মনে হয় না। জোরপূর্বক কেউ বিয়ে দিবে এমন ও তো মনে হয় না। উনি যথেষ্ট ম্যাচুরদাহার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাহলে কাহিনীটা কি? গোত্রাতেই তো তুমি করে কথা বলেছিল, এখন আবার আপনি কেন? আর যদি বৈবাহিক সম্পর্ক না রাখতেই চাইবে তাহলে তো গতরাতে সোজাসাপটা জানিয়ে দিত, নাকি আজ জানিয়ে দিবে? বৈবাহিক সম্পর্ক উনার তরফ থেকে না রাখলে তো বড় বাঁচা বেঁচে যাব। ডাভোর্স দিয়ে দিলেই ভালো। উনার জন্যই আরিয়ান ভাইয়ের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। কিন্তু ডাভোর্স যদি দিয়েই দেয়, আমিই বা কিভাবে ডাভোর্সি স্বামীর কলেজে লেখাপড়া করব? উনার সামনে মুখ দেখাবো কিভাবে? জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। সব দোষ এই রোশান স্যারের। আমার জীবনটা তেনা তেনা করার পেছনে সম্পূর্ণ হাত উনার। উনি যদি উদ্ভটভাবে আমাকে বিয়ে না করতেন তাহলে আজ কলেজের স্যার আমার বর হত না। সেই স্যারের সাথে ডাভোর্সও হত না। সেই ডাভোর্সি স্যারের বউ হয়ে তার কলেজে পড়াশোনা করা লাগত না। নিজের প্রেমিককেও হারানো লাগত না। সব দোষ এই রোশান নামক কাল সাপের। আমার সাথে এত এত অন্যায় করার জন্য আমিও এত সহজে ছেড়ে দিব না। আমাকে তো চিনে না। আমার নাম ও সারাহ। সারা জীবন বান্ধবীরা ঝগড়াও হেরে গেলে আমাকেই ডাহ নিয়ে জিতে এসছে। মাত্র 1-1.5 মিনিটের মাঝে দুনিয়ার হাবি জাবি চিন্তা সারার মাথায় প্রবেশ করল। রোশান সিদ্দিকী সারার উত্তরের অপেক্ষা করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারাহ আবার ও কাচুমাচু মুখে উত্তর দিল, সরি, ভুল হয়ে গিয়েছে। আবার বাইরে গিয়ে অনুমতি নিচ্ছি। বলেই সারাহ বাইরে যেতে পা বাড়াল। রোশান সিদ্দিকী খানিকটা মুডাহ নিয়ে চেয়ারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বসুন। সারাহ নিঃশব্দে বসল। এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে। সে বুঝতে পারছে না এই গম্ভীর মুডাহ মানুষটা কেন তাকে এখানে ডাহ এনেছে। সারাহ এইবার মিহিকণ্ঠে বলল, আমাকে ডাকেছেন কেন? রোশান সিদ্দিকী খেয়াল করল সারার নাক ঘামছে। চেহারায় কিছুটা দুশ্চিন্তা। সে সারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আর ইউ নার্ভাস? সারার চোখ টেবিলে নামিয়ে জবাব দিল, না স্যার। রোশান সিদ্দিকী সারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, আপনার গলা শুকিয়ে এসছে, পানি খেয়ে নিন। সারাহ পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি খাচ্ছে। রোশান এক নজরে তাকিয়ে সারার পানি খাওয়া দেখছে। সারাহ পানি খাওয়া শেষ করে বোতলটা টেবিলের উপর রাখতে যেতেই বোতল পড়ে টেবিল ভেসে গেল পানিতে। টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সব ভিজে গেল। সারাহ দ্রুত নিজের ওড়না দিয়ে পানি মুছে নিচে ফেলল। পানি মুছতে মুছতে বারবার বলছে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। রোশান সিদ্দিকী কোনো কথার উত্তর দিল না। সে বিরক্ত মুখে সারার দিকে তাকিয়ে রইল। রোশান সিদ্দিকীর এই চোখের দৃষ্টি সারাহকে অপমানের অনলে পুরাল। এই দৃষ্টি সারাহকে অপমানিত করছে। সারাহ আবার ও মানিজ্যত হারাল। মনে মনে বলল, এইসব অকাজ আর দুর্ঘটনা এনার সামনেই কেন ঘটছে? দুনিয়াতে কি ঘটনা ঘটার মতো আর কেউ অবশিষ্ট নেই? সারাহ কিছু বলতে যাবে ঠিক তখনই রোশান সিদ্দিকী বলল, আপনি কি বাচ্চা? কেন? সামান্য একটা পানির বোতল সামলাতে পারেন না? সারাহ চুপ রইল। মনে মনে বলল, এখন ন্যাকামি হচ্ছে। বাচ্চা না বুড়ি না জেনেই তো আবার ঠিকই বিয়ে করে নিলি। সারাহকে চুপ থাকতে দেখে রোশান আবার বলল, আপনি এগেইন এক্সাম দিবেন? স্পেশাল এক্সাম? কেন স্যার?
আমি বলছি তাই। বলেই খাতা এগিয়ে দিল রোশান সিদ্দিকী। সারাহ খাতা টেনে নিয়ে বলল, এটাই কি স্পেশাল এক্সাম স্যার? না, সেটা টাইমমত হবে, এখনই নয়। সারাহ কৌতূহল প্রবণ হয়ে জিজ্ঞেস করল, কোন বিষয়ের উপর এক্সাম স্যার? রোশান সিদ্দিকী সারার দিকে আবার ও গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্পেশাল সাবজেক্টের উপর স্পেশাল এক্সাম। স্পেশাল সাবজেক্ট কোনটা স্যার? রোশান সিদ্দিকী এইবার খানিকটা মুডাহ নিয়ে বলল, এত কথা বলেন কেন আপনি? আগে লিখুন, দেখি কি কি লেখেন। সারাহ খাতা নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই লিখতে পারছে না। কি লিখবে সে? সারা বছর তো কোনো লেখাপড়াই করেনি। পরীক্ষার খাতায় সম্পূর্ণ বানিয়ে বানিয়ে লিখে আসে। এখন তো বানিয়ে লিখলে রোশান সিদ্দিকী পড়ে শোনাবে। এতে ইজ্জত যেটুকু আছে সেটুকুও আর থাকবে না। হঠাৎ সারার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এল। গত রাতের কথা মনে পড়ল। সে খাতায় লিখতে শুরু করল, দেখুন, গোত্রাতের ব্যবহারের জন্য আমি সরি, কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি জানতাম না যে আপনি আমার কলেজের স্যার, জানলে ওসব ব্যবহার করতাম না। দেখুন স্যার, আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্রী। আপনি আমার গুরুজন। আমার কাছে সম্মান ডিজার্ভ করেন আপনি। সে হিসাবে আমি গতরাতে খারাপ ব্যবহার করেছি। দয়া করে ওসব মনে রাখবেন না। আপনি আমার গুরুজন, আমার ভুল হবে স্বাভাবিক বিষয়, ক্ষমা করা আপনার দায়িত্ব। গোত্রাতের রাগ পুষে রেখে যেন আমাকে ফেল করিয়ে দেন না। আপনার কাছে বিনীত অনুরোধ, এইসব ব্যক্তিগত রাগে যেন আমাকে ফেল করাবেন না। শিক্ষক হয় পিতার সমতুল্য, কিন্তু আপনি বরের সমতুল্য কিভাবে হলেন বুঝতে পারিনি। গোত্রাতের ব্যাপারটা স্যার হিসাবে না দেখে বর হিসাবে দেখে আমাকে ক্ষমা করুন। রোশান সিদ্দিকী ফোন স্ক্রোলের ফাঁকে ফাঁকে দেখছে সারাহ খুব মন দিয়ে লিখছে। সারাহকে এত মনোযোগ দিয়ে লিখতে দেখে রোশান সারাহকে বলল, দেখি আপনার খাতাটা কি লিখেছেন। সারার চোখমুখের সমস্ত নার্ভাস ভাব আপনা আপনি কেটে গিয়েছে। সে একগাল হেসে রোশানের দিকে তাকিয়ে বলল, লেখা শেষ হয়নি তো। যা লিখেছেন অতটুকুই দেন, দেখলেই বুঝব। সারাহ খাতাটা রোশানের দিকে এগিয়ে দিল। রোশান টেবিল থেকে চশমাটা নিয়ে খাতার দিকে দৃষ্টি দিতেই তার চোখ কপালে উঠল। সে অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? এসব কি লিখেছেন? পরীক্ষার খাতায় আপনি ব্যক্তিগত রচনা লিখেছেন। সারাহ মৃদু হেসে বলল, আমার কি দোষ? আপনিই তো বলেছেন যা যা বলতে ইচ্ছা করে আমি যেন খাতায় লিখে দিই। তাই লিখলাম। রোশান এইবার আরো বেশি অবাক হয়ে সারার দিকে তাকাল। তার জীবনে এত বেশি বিস্মিত আগে হয়নি। অবাককরা কণ্ঠে বলল, হোয়াট? তাই বলে সরকারি খাতায় আপনি এসব লিখবেন? পাগল আপনি। আপনি তো আর খাতা কিনে দেননি লেখার জন্য। যা পেয়েছি তাতেই লিখেছি। রোশান ডানে বামে তাকাল। বিরক্তিতে ভ্রু কুঁচকাল। চোখ মুখের অবস্থা এমন যে এই মেয়েটা কি আসলেই পাগল? পরীক্ষায় খাতায় কেউ এসব দেখে? রোশান টেবিলের উপর দুই হাত রেখে সারার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি কিন্তু এখানে রীতিমত বেয়াদবি করলেন। একজন শিক্ষকের সাথে এই ধরনের বেয়াদবি করাতে আপনাকে যে কোনো শাস্তি দিতে পারি। এসব কি উল্টাপাল্টা কাজ করেছেন আপনি? সারাহ এইবার মৃদু হেসে টেনে বলল, ছাত্রী যখন বউ শিক্ষকের তো এসব সহ্য করতে হবেই স্যার। রোশান এইবার ঝাঝালো কণ্ঠে বলল, এইখানে কোনো আনঅফিশিয়াল কথাবার্তা বলবেন না। আনঅফিশিয়াল কাজ তো আপনিই করছেন স্যার। আমাকে ডাহেনে আলাদা পরীক্ষা নিচ্ছেন। রোশান এইবার ভ্রু যুগল সুচালো করে বলল,
আমি যদি আগে জানতাম তুমি আমার ছাত্রী ভুলেও বিয়ে করতাম না। সারা এইবার কণ্ঠ ঝাঝালো করে বলল, আপনি কি শিশু? কেউ জানতে নিষেধ করেছিল। জানেননি কেন? সুন্দরী মেয়ে দেখে বিয়েতে আর না বলতে পারেননি তাই না? আমি জীবনেও আপনাকে স্বামী হিসাবে মেনে নিব না। এটা গত রাতেই শুনেছি। নতুন কিছু থাকলে বলো। বুঝলাম না, একবার তুমি একবার আপনি। কাহিনী কি আপনার? প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বললেই সব জানতা হওয়া যায় না। মানে আমার বউ আর অফিস দুটোই ভিন্ন। বউকে তুমি বলি আর ছাত্রীকে আপনি বলি। বউয়ের নজর আর ছাত্রীর নজর অনেক ডিফারেন্স আমার কাছে। যখন বউয়ের সাথে কথা বল স্রেফ তুমি বলি। সারা রোশানের মতিগতি কিছুই টের পাচ্ছে না। রোশানের মনে কি চলছে তাও বুঝতে পারছে না। রোশান কি তাকে মেনে নিবে কিছুই বোধগম্য হচ্ছে। এরই মাঝে সারার ফোন বেজে উঠল। আর সেই ফোনে বেজে উঠল অদ্ভুত এক গান। তুই চাইয়া থাকোস কেন? কি কবি ক? তুই কইলেই তো আমি কমু হ। এই রিংটোন তো সারা দেয়নি। এটা তার নতুন ফোন। ফোন নিয়ে আজই কলেজে এসছে। মৃন্ময় নতুন ফোনের সেটিংস ঠিক করে দিতে গিয়ে নিশ্চিতই অকাম করেছে। সারা লজ্জায় যেন এখনই পুঁতে যাবে। এটা কি জঘন্য গান বাজছে তার ফোনে। রোশান এইবার এত অবাক হল তা প্রকাশের মতো নয়। মানে এমন জজগা খিচুড়ি মার্কা ফালতু গান কোনো কলেজ পড়ুয়া মেয়ের রিংটোন হতে পারে? রোশানকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সারা আরও অপমানিত হল। এই ঘটনের চেয়ে বড় অঘটন ছিল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেভ নাম্বারটা। নাম্বারটা দীপের। সারা সকালেই সেভ করেছে। রোশান গোল গোল চোখে তাকিয়ে আছে সেই নামের দিকে। ফোনের স্ক্রিনে ভাসছে ট্যাবলেটের স্বামী। এমন সিচুয়েশনে এর মতো চরম লজ্জাজনক ঘটনা এই পৃথিবীতে আর নেই। সারার ইচ্ছা হচ্ছে লজ্জায় এখনই মরে যেতে। সাথে রোশানের অদ্ভুত চাহনি। সারা লজ্জায় মরি মরি মুখের বদনে ফ্যালফ্যাল করে রোশানের দিকে তাকিয়ে বলল, স্যার এসব বন্ধুরা করেছে। আমি কিছুই জানি না। রোশান অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলল, সিরিয়াসলি, বলার কোনো ভাষা নেই আমার। আমি এখন উঠি স্যার। সারা ভাবছে কোনোমতে উঠে পালাতে পারলেই বাঁচি। যাও। সারা উঠে হাঁটা দিল। রোশান পেছনে থেকে ডাহ বলল, টাকা আছে? আছে। রোশান উঠে এল। সারাহের হাতে 1000 টাকার 5টা নোট গুজে দিয়ে বলল, হাত খরচ রাখো। সারার চোখ বড় বড় হয়ে গেল। সে এটার জন্য প্রস্তুত ছিল না। এইবার রোশান বলল, মনিহারের সামনে আলতাফ ভাইয়ের দোকান ঠিক করে রেখেছি। কলেজ থেকে যাওয়ার সময় রেগুলার লাঞ্চ করে যাবে। যা ইচ্ছা হয় তাই খাবে। নিজেকে ক্ষুধায় কষ্ট দিবে না ভুলেও। এই কথাটার জন্য সারাহ মোটেও প্রস্তুত ছিল না। সে ডাহজাব চোখে রোশানের দিকে তাকিয়ে বলল, আমি একা খেতে পারবো না। আমার বন্ধুরা সাথে থাকবে। রোশান বিরক্ত চোখে তাকিয়ে বলল, কলেজের সবাইকে নিয়ে খেতে যাও। বলেই হাঁটা দিল। আর সারাহ ফ্যাল করে তাকিয়ে রইল রোশানের দিকে। আর চোখের সামনে বারবার ভাসছে ট্যাবলেটের স্বামী নামটা। নিজের মেয়ের সমবয়সী একটা মেয়েকে বিয়ে করে ভাড়া বাসায় এসে উঠলেন জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ যে আজ বিয়ে করে সরাসরি বউ নিয়ে আসবেন সে কথা স্বপ্নেও জানত না তার একমাত্র মেয়ে তরি। বাবার দ্বিতীয় বিয়ে কোনো সন্তানের জন্য সুখকর সংবাদ নয়। কিন্তু তরি বাবার দ্বিতীয় বিয়ে স্বাভাবিকভাবে নিয়েছে। তবে অস্বাভাবিক লেগেছে বাবার পাশে থাকা মেয়েটির বয়স দেখে। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। তার বাবা বিয়ে করবে ভালো কথা, তাই বলে তার বয়সী একটা মেয়েকে বিয়ে করবে? তার চেয়েও অবাক করা ঘটনা তাদের দুজনের নাকি লাভ ম্যারেজ।
খুব কম হলেও দুজনের বয়সের পার্থক্য হবে ৩৫ বছর। বয়সের এত গ্যাপে দুজনের মাঝে প্রেম ভালোবাসার সৃষ্টি হল কিভাবে সেটা তরীর ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হচ্ছে না। তরী ফ্যাল ফ্যাল নয়নে বিস্ময় ভরা বদনে তাকিয়ে দেখছে তার বাবা আর বাবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাসিখুশি মুখ। তরীর বাবা মেয়েটির কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছেন। গা ভর্তি তরীর মায়ের সব গহনা, সাথে একটা সুটকেসও আছে। মা মারা যাবার আজ ২ বছর পূর্ণ হল। মা মারা যাবার পর থেকে জীবনের সব সুখ শান্তি হারিয়ে গিয়েছে। মা বেঁচে থাকতেও তরীর বাবা তরীর প্রতি খুব একটা সহনশীল ছিল না। খুব একটা ভালো ব্যবহার কখনোই করত না। তরীর মায়ের সাথেও খুব একটা ভালো ব্যবহার করত না। মা মারা যাবার পর থেকে বিয়ে করার জন্য তৎপর হয়ে পড়ে জুবায়ের আহমেদ। পারিবারিকভাবে বিভিন্ন মেয়ে দেখা হয়েছে, কিন্তু তিনি পারিবারিক পছন্দে বিয়ে করবেন না। বহু আগে থেকেই তার নজর সবসময় কমবয়সী সুন্দরী নারীর দিকে। ২ বছর ধরে ঘুরতে ঘুরতে গত ৩ মাস ধরে এই কমবয়সী মেয়েটির সাথে সম্পর্ক। মেয়ের মা বাবা মেনে না নেওয়ার জন্য মেয়েটি বাড়ি থেকে পালিয়ে আসে। গ্রামের মানুষ যাতে আজেবাজে কথা বলতে না পারে তাই জুবায়ের আহমেদ বাসা ভাড়া নিয়েছে। সেখানে নিজের মেয়ে তরীকে নিয়ে ৭ দিন আগে উঠেছিল, আর আজ তার নতুন বউ নিয়ে উঠেছে। জুবায়ের আহমেদ তার পাশে থাকা মেয়েটিকে ফিসফিস করে বলছে, বাসা পছন্দ হয়েছে তোমার? মেয়েটি লাজুক হেসে জবাব দিল, তুমি পাশে থাকলে সব জায়গায় সুন্দর আমার কাছে। তরী এইবার আরও অবাক হল। তার চোখ দুটো কপালে উঠল। এইটুকু মেয়ে কিনা তার বাবাকে তুমি করে বলছে। তখনই জুবায়ের আহমেদ ডাকল, তরী, কোথায় তুমি? তরী চোখ মুখ স্বাভাবিক করে নিজের রুম ছেড়ে ডাহনিংয়ে এসে দাঁড়াল। জুবায়ের আহমেদ বলল, ওর নাম দিশা, তোমার নতুন মা। আর দিশা আমার একমাত্র মেয়ে তরী। তরী চোখ তুলে তাকালো দিশা নামক মেয়েটির দিকে। দিশাকে নিয়ে তার মনে হাজারটা প্রশ্ন। কৌতূহলী মন নিয়ে তাকিয়ে আছে তরী। দিশা বলল, কিছু বলছো না যে তরী? আমাকে দেখে কি তুমি খুশি হওনি? তরী সব সময়ের জন্য শান্তশিষ্ট। খুব একটা হাসাহাসি, উত্তেজিত ভাব এসব কিছুই তার মাঝে নেই। যাকে এক কথায় বলে ইন্ট্রোভার্ট মেয়ে। দিশার কথায় স্বাভাবিকভাবে বলল, অখুশি হইনি, তবে অবাক হয়েছি। আসুন ভেতরে আসুন। জুবায়ের আহমেদ বলল, তরী দ্রুত ইলিশ মাছ ভাজি করো আর মুরগি মাংস রান্না করো। দুটোই দিশার পছন্দের খাবার। ভাত যেন নরম না হয়। দিশা ঝরঝরা ভাত ছাড়া পছন্দ করে না। বলেই জুবায়ের আহমেদ নিজের রুমে প্রবেশ করলেন। রুমে যেতে না যেতেই তরীর কানে ভেসে এল দিশার কণ্ঠ, ছাড়ো আমায়, লজ্জা করছে। এখন না পড়ে। তরীর কান ঘৃণায় জ্বলে উঠল। রিরি করে উঠল তার শরীর। লজ্জা আর ঘৃণায় দ্রুত জায়গা পাল্টাল। কিচেনে গিয়ে ভাত বসিয়ে দিয়ে ইলিশ মাছ ভাজি করতে করতে ভাবছে, নতুন বউয়ের প্রতি কত কেয়ার আর যত্ন তার বাবার। অথচ তার এক বিন্দু পরিমাণ যত্ন তার প্রতি নেই। কোনোদিন জিজ্ঞেস করেনি কি ভালো লাগে, কি খারাপ লাগে। মা মারা যাবার পর বিগত ২ বছর কেউ তরীর অসুস্থতা, পছন্দ অপছন্দের খোঁজ, ভালোমন্দ কিছুর খোঁজ নেয়নি। এই দুনিয়াতে এমন কেউ নেই যে তরীর একটু ভালো থাকার কথা জিজ্ঞেস করবে। হয়তো এমন কেউ আর তার জীবনে আসবে। রান্না শেষ হয়ে গেলে তরী জুবায়ের আহমেদকে ডাহ বলল, বাবা রান্না শেষ, ডাহনিংয়ে খাবার দিব? জুবায়ের আহমেদ তার বেডরুমের দরজা খুলে বললেন, খাবার রুমে দিয়ে যাও। তরী খাবারগুলো নিয়ে একে একে রুমে দিয়ে আসল। জুবায়ের আহমেদ আবার দরজা লাগিয়ে দিলেন। সম্ভবত নতুন বউয়ের গালে তুলে খাইয়ে দিবে। খাবার দিয়ে আসার ৫ মিনিটের মাঝে জুবায়ের আহমেদ আবার তরীকে ডাকল। বেশ কঠিন গলায় ডাকল,
তরি আবার জুবায়ের আহমেদের রুমে প্রবেশ করল। জুবায়ের আহমেদের রুমে যেতেই জুবায়ের আহমেদ তরির গালে সশব্দে একটা থাপ্পড় মেরে বলল, ইচ্ছা করে ভাত নরম করেছ তাই না? সৎ মা সহ্য করতে পারছ না। সে আসতে না আসতেই তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছ। যদি দিশার সাথে কোনো খারাপ ব্যবহার করো তোমাকে 7 দিনের মাঝে আমি বিয়ে দিয়ে দিব। কথাটা কান খুলে শুনে রেখো। দিশা ওর বাবার আদরের রাজকুমারী। এখানে যেন ওর কোনো কষ্ট না হয়। নিঃশব্দে তরির চোখ দিয়ে পানি পড়ছে। সে তার বাবার দিকে তাকিয়ে ভাবছে, প্রতিটা মেয়েই তার বাবার রাজকুমারী হয়, শুধু আমিই বাদে। কলেজ ক্যাম্পাসে পায়চারি করছে তন্ময়, মৃন্ময়, দীপ আর ছোঁয়া। ওরা বুঝতে পারছে না গম্ভীর রোশান সিদ্দিকী সারাহকে কেন ডাহ নিয়ে গিয়েছে। ঘণ্টাখানিক সময় তো অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে। ওদের মাথায় ঢুকছে না এই কাহিনীর আসল রহস্য। সারাহকে ফোন দিলেও আর ফোন তুলছে না। মৃন্ময় আর দীপ চঞ্চল বেশি। ওরা দুজনে এই 1 ঘণ্টায় 1000টা কারণ খুঁজে বের করেছে। তন্ময় মেধাবী, বিচক্ষণ ছেলে। ওর টেনশন ফ্রি আছে। কারণ তন্ময় জানে একজন লেকচারার বড়জোর দুটো জ্ঞান দিবে, তার বেশি কিছুই বলবে না। ছোঁয়া তন্ময়কে বলল, এই তুই এত চুপচাপ শান্তশিষ্ট আছিস কিভাবে? দেখছিস আমরা সারার জন্য টেনশনে মরে যাচ্ছি। তন্ময় শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমার জন্য তো টেনশনে মরতে দেখলাম না কোনোদিন তোকে। মাঝে মধ্যে আমার জন্য ও তো একটু টেনশন করতে পারিস। ছোঁয়া দীপের দিকে তাকিয়ে বলল, দেখ দীপ আমার সাথে ফ্লার্ট করছে। কিছু বল। দীপ তন্ময়ের দিকে তাকিয়ে বলল, পরীক্ষা শেষ হোক, শালার লুচ্চামি বের করব। এখন কিছুই বলতে পারছি না কারণ পরীক্ষায় দেখে দেখে লেখা লাগবে। মৃন্ময় বলল, শালা তুই তো আরো বড় ধান্দাবাজ, এইভাবেই বুঝি মেয়ে পটাস। তাই তো বলি, আমার তো চেহারা সুরো ততটাও খারাপ না। মামি, চাচি, খালা, ফুফু, বুন্ডা, আপুরা সব দীপের জন্য পাগল কেন? দীপ বলল, চেয়ে দেখ, নাগিনের মতো ভয়ঙ্কর রূপে এগিয়ে আসছে সারাহ। মনে হচ্ছে মানুষের মাঝে আজ ঝাঁটা দিয়ে পেটাবে নিশ্চিত। তন্ময় বলল, সারাহকে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে। ছোঁয়া বলল, সকালে এসেই বলল আমাদের জাহান্নামে পাঠাবে। আমাদের জন্য ওর সর্বনাশ হয়েছে। কাহিনীটা কি? মৃন্ময় বলল, সারাহ যে রাগী, আমাদের জন্য ওর কোনো ক্ষতি হলে আজ শিওর ওর পায়ের জুতা আমাদের গালে যাবে। ছোঁয়ার তো চিন্তা নেই, ছোঁয়ার গালের জুতার বাড়ি তন্ময় গাল বাড়িয়ে নিয়ে নিবে। তন্ময় বলল, পিঞ্চ মারা বন্ধ কর, জীবনে তো কাউকে ভালোবাসো নাই, বাসলে বুঝতে। এমন সময় সারাহ ওদের মুখোমুখি এসে দাঁড়াল। রাগে চোখ দুটো ছুটে যাচ্ছে ওর। থর থর করে কাঁপছে সমস্ত শরীর। হাতে থাকা প্রশ্ন, ফাইল, কলম ওদের গায়ের উপর ছুঁড়ে মেরে বলল, তোদের মতো কুতত্তা মার্কা বন্ধু বান্ধব কপালে জুটেছিল বলেই আজ এত বড় সর্বনাশ হল আমার। মৃন্ময় সহজ সরল মুখে সারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কেন আপু? কি করেছি আমরা? কি অপরাধ আমাদের? সারা অগ্নি চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, শোন, রাগাবি না আমাকে, মানুষের মাঝে জুতা খুলে পেটাব। দীপ বলল, আপু আজ সকাল থেকে আপনাকে এত হট লাগছে কেন? এত হট কেন হয়ে আছেন? এইদিকে কলেজের চকলেট বয় হট লেকচারার ডাহ নিয়ে যাওয়াতে আরও হট লাগছে। কাহিনী কি? ছোঁয়া বলল, ওসব হট সারটার দেখে ওর কিছু যায় আসে না, ওর জন্য আরিয়ান ভাই আছে। সারাল দীপের দিকে তাকিয়ে বলল, ওই স্যারকে গিয়ে বলে দিব কিন্তু এসব বলছিস। আর মৃন্ময়ের বাচ্চা, তোর জন্য আজ আমি ধরা খেয়েছি। তোকে বলেছিলাম আমি সর্দি ফেলতে যাব। সর্দি কি তোর গায়ে গিয়ে পড়ছিল? মৃন্ময় দুষ্টুমি করে বলল,
আমার না আরেকটু হলে আমাদের ডাহাসিং হিরো রোশান সিদ্দিকীর গায়ে গিয়ে পড়ছিল। দীপ বলল, স্পেশাল কি এক্সাম নিল? কিস টিস দিছে নাকি? সারা রাগে গটমট হয়ে বলল, তওবা, অস্তাগফিরুল্লাহ। উনি স্যার কিসের সমতুল্য জানিস না? মৃন্ময় বলল, আগের স্যাররা ছিল পিতার সমতুল্য, তারপরের স্যাররা এল কাকার সমতুল্য, আর এখনের স্যার তো সোজা ভাইয়ের সমতুল্য। তোরা অনায়াসে বরের নজরে দেখতে পারিস। কপাল খারাপ আমাদের। শালার ম্যাডাহ গুলা সব বিবাহিত। কম বয়সী যে গুলা আছে তাও সিনিয়র হলেও সমস্যা নেই, কিন্তু মাইয়ারা ভাই সেলফিস। ছেলেরা ইজিলি ছাত্রী বিয়ে করবে, কিন্তু এই মহিলাগুলা জীবনেও ছাত্র বিয়ে করবে না। তাই আমাদের ছেলেদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা আর বিয়ে করব না। শোন, ছোঁয়া আর সারা সমস্ত মহিলাদের জানিয়ে দিস, তোদের জন্য একটা দুঃসংবাদ, আমরা ছেলেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর বিয়ে করব না। সারা রাগে রাগে বলল, তাতে মেয়েদের পাকা ধানে মই গেল। ছোঁয়া বলল, ছেলেরা চিতায় উঠেও মেয়ে মানুষের দিকে নজর দেয়, ওরা আবার বিয়ে না করে থাকবে। সারা বলল, গে হলে যা হয় আর কি। তন্ময় বলল, চুপ সবাই। সারা সকাল থেকে রেগে আছে, ওকে আর খেপাস না। ঠান্ডা মাথায় শোন কি হয়েছে। বলেই তন্ময় সারার হাত ধরে মাঠে বসাল। একে একে ওরা সবাই বসল। তন্ময় বলল, কি হয়েছে সারা, আমাদের খুলে বল। তোকে রাগাতে সবার ভালো লাগে, কিন্তু তোর কোনো সমস্যা বিপদে আপদে আমরা জীবন দিয়ে হলেও তোর পাশে থাকব। মৃন্ময় বলল, হ্যাঁ সত্যি করে বল, কি হয়েছে সারা, আমরা আছি তো, তোর চিন্তা কিসের? দীপ বলল, কোনো সমস্যা হয়েছে তোর, ওই স্যার লাইব্রেরি নিয়ে কোনো অসভ্যতা করেছে। স্যার বলে মাফ করব না, একদম আলু ভর্তা বানিয়ে দেব। ছোঁয়া বলল, সেই ছেলে কি দেখতে এসেছিল? সারার চোখে পানি এল। সারার পরিবার বাদে একমাত্র বিশ্বস্ত জায়গা ওর বন্ধুমহল। এই বন্ধুমহলের কাছেই একমাত্র রাগ, দুঃখ, সমস্ত আবেগ প্রকাশ করতে পারে। চোখের পানি ছেড়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরাই তো বলেছিলি দেখতে আসলে কিচ্ছু হয় না। আজকাল যুগে কেউ পাত্রীর সাথে কথা না বলে বিয়ে করে না। কই সেসব তো কিছুই হল না। সে ছেলে বিয়ের আগে আমার সাথে 1 মিনিটও কথা বলেনি। তন্ময়, ছোঁয়া, দীপ, মৃন্ময় চারজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চারজনই চরম অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে কি? তোর বিয়ে হয়ে গিয়েছে? সারার কান্নার মাত্রা বাড়ল। এইবার আরও আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, গোত্রাতেই। 15 দিন পর আনুষ্ঠানিকভাবে তুলে নিবে। ছোঁয়া কপালে হাত দিল। মৃন্ময়, দীপ, তন্ময় হতবাক হল। সারাহকে কি বলবে বুঝতে পারছে না। দীপ বলল, আরিয়ান ভাই জানে? আর তুই এভাবে বিয়েটা করলি কেন? বিয়ে না করে উপায় ছিল না, বাবা মরে যাবার হুমকি দিচ্ছিল। মৃন্ময় বলল, আরিয়ান ভাই জানে? জানিয়েছিস কিছু? সব জানে, কিন্তু আমি তার থেকে কোনো রেসপন্স পাইনি। সব তো তোরা জানিসই, খালু বাবাকে অপমান করেছে। এত সবের পরেও বাবার সুইসাইড আর হুমকি রেখেও আরিয়ান ভাইকে মেসেজ দিয়েছিলাম যে চলুন আমরা পালিয়ে যাই, পরিবার পরে মেনে নিবে। কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। বলেছেন ফ্যামিলির বাইরে গেলে দুই পরিবারের শত্রুতা কোনোদিন কমবে না। আমি যেন বিয়েটা করেনি। মৃন্ময় বলল, বাহ, মাদারবোর্ডা, প্রেম করার জন্য সারা জীবন পিছ পিছ ঘুরলি আর এখন বিয়ের সময় পরিবারের কথা ভাবতে আইছে। প্রেম করার আগে ওর বাপমায়ের কাছে জিজ্ঞেস করেছিল। দীপ বলল, তুই তাহলে ওই ছেলের জন্য কাঁদছিস কেন? তোর কি চোখের পানি এত সস্তা? এমন থার্ড ক্লাসের জন্য ফেলবি?
তুই কেন ওই ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিতে গেলি? ও তোর পায়ে ধরে ঝুলবে। শোন, ছেলেদের ভালোবাসায় ঘাটতি থাকলে এইভাবে অনায়াসে ছেড়ে দেয়। ওই ছেলে তোকে মন থেকে ভালোবাসলে পরিবারের দোহাই দিত না, নিজের মা বাবাকে কনভিন্স করেই ছাড়ত। তোর বাবার পা ধরত প্রয়োজনে, তোকে পাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করত। এর জন্য এক ফোঁটাও চোখে পানি ফেলিস না সারাহ। তুই এমনি সুখী হবি দেখে নিস। আরিয়ান ভাই এইভাবে আমার হাত ছেড়ে দিবে ভাবিনি। ছোঁয়া বলল, মানুষ যতটা বলে আসলে অতটা করে না সারাহ। এই জন্য আমি কাউকে বিলিভ করি না। তন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল। তন্ময় বলল, পৃথিবীর সবাই এক নয় ছোঁয়া। তন্ময় সারার দিকে তাকিয়ে বলল, প্লিজ এভাবে কাঁদিস না সারাহ। তুই কাঁদলে আমাদের কষ্ট হচ্ছে। আমার সাথে এমন কেন হলো তন্ময়? কি অপরাধ ছিল আমার? কেন অচেনা অজানা একজন মানুষের সাথে বিয়ে হলো আমার? কেন যাকে ভালোবাসলাম তাকে পেলাম না? চেনা মানুষ অচেনা হবে, অচেনা মানুষ আপন হবে, এটাই তো দুনিয়ায় নিয়ম। কখনো সাময়িক দুঃখ মানুষের চিরস্থায়ী সুখের কারণ হয় সারাহ। আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান। ছোঁয়া বলল, এত কাঁদছিস কেন সারাহ? তুই একটা প্রতিবাদী মেয়ে, অন্য মেয়েদের থেকে আলাদা। যে চিট করল তার জন্য কাঁদছিস। তোর সাথে কিন্তু এটা যাচ্ছে না, একদম যাচ্ছে না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে, সব একসাথে হচ্ছে আমার। আমি কি করব এখন ছোঁয়া? আরিয়ানের কাছে যেতে চাস? কখনো না। কষ্টে মরে যাব, তবুও বেঈমানের কাছে যাব না। তার চেয়ে বড় কথা, যেভাবেই হোক বিয়েটা আমার হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাকে আমি মেনে নিতে পারছি না। কোনোদিন পারবো কিনা জানি না, কিন্তু আরিয়ানের কাছেও যাব না। মৃন্ময় বলল, কেন মেনে নিতে পারছিস না? দেখতে কেমন? সারার চোখের সামনে ভেসে উঠল রোশানের শ্যামসুন্দর চেহারা। পুরু ভ্রু জোড়া, গোল গোল চোখ দুটো। সারা রোশানের চেহারা কল্পনা করে উত্তর দিল, সুদর্শন। ছোঁয়া বলল, আরিয়ানের মতো? তার চেয়েও বেশি সুদর্শন। অত ফর্সা নয়, তবে ফর্সার চেয়েও অধিক সুন্দর সে, যাকে এক বাক্য উপমা দেওয়া যায় শ্যামসুন্দর পুরুষ। দীপ বলল, বয়স কেমন? 30-এর বেশি হবে না। মৃন্ময় বলল, হাইট 5 ফুট 8-এর 10 হবে। তন্ময় বলল, শিক্ষাগত যোগ্যতা? ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ শেষ করেছে। মৃন্ময় বলল, পেশা? চাকরি করে, ভালো কোনো চাকরি। ছোঁয়া বলল, কেয়ারিং আছে? রোমান্টিক আছে? আছে, তবে রোমান্টিক নয়। আমার মতো এত কথা বলে না, তন্ময়ের মতো কথা কম বলে। অনেক কিছু মিল আছে তন্ময়ের সাথে। তন্ময় ফর্সা, সে ফর্সা নয়। সারার মন ভালো করতেই ওর বন্ধুমহল এসব করছে। সারা যেন সহজেই ওর স্বামীকে মেনে নিতে পারে, অতীত ভুলতে পারে। সে চেষ্টাই করছে সকলে মিলে। মৃন্ময় বলল, আরে ভাই, সে তো বলিউডার নায়ক। এমন ছেলে কপালে জুটেছে, তাও তুই ওই সাদা বান্দরের জন্য কাঁদছিস। ছোঁয়া বলল, ভাই আমি শুনেই ফিদা। এমন নায়ক ছিল তোর কপালে। তন্ময় বলল, আমাদের রোশান স্যারের সাথে 90% মিল, কিন্তু প্রফেশন ছাড়া সব মিল। সারা বুক ধুক করে উঠল। এই জন্য তন্ময় এত মেধাবী, কিভাবে যেন সব বুঝে যায়। সারাহ মুখ মলিন করে বলল, আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। তন্ময় বলল, কেন? আমার একটু সময় লাগতো তন্ময়ে। হুট করে একজনের থেকে প্রতারিত হয়ে অন্য কাউকে একসেপ্ট করতে পারবি তোরা কেউ? এটা অবশ্য ঠিক, কেউ কারো পরিস্থিতি বুঝে না।
তবে দেখিস খুব দ্রুত ওই সাদা বান্দরকে ভুলে যাবি। জীবনে বেটার কিছু পেতে খারাপ সব অটোমেটিক ডাইলিট হয়ে যাবে। আমার মন বলছে তোর জীবনে উত্তম কেউ এসছে। ছোঁয়া বলল, তোর বর যদি কেয়ারিং হয়, তুই এমনি আরিয়ানকে ভুলে যাবি। এমন সময় মৃন্ময়ের ফোন বেজে উঠল। মৃন্ময়ের বোন পিহু ফোন দিয়েছে। মৃন্ময় ফোনে কথা বলে ফোন কাটল। দীপ বলল, কে ফোন দিয়েছে? কি আর বলবো ভাই, আজকাল কাকু আর দাদুরা জিতে যাচ্ছে, আমাদের কপালে বউ নেই। কেন? বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসছে, তার বয়স 50-এর বেশি। সে নাকি এক কচি মেয়ে বিয়ে করে এনেছে, তার বাসর সাজাতে যেতে বলছে। চিন্তা করা যায়, তাও আবার লাভ ম্যারেজ। দীপ বলল, তোর বাসায় তাহলে যেতে হবে একদিন, শিখে আসবো কাকা কিভাবে পটালো মেয়ে। বাড়ি যাওয়ার সময় হলো। সবাই সারাহকে বোঝালো, আবার ও যাওয়ার সময় ছোঁয়া বলল, সারাহ একদম আরিয়ানের নাম ভুলে যা। জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাত, দেখবি তুই সুখী হবি, এই মানুষকে তুই ভালোবাসবি, অতীত একদম ভুলে যা। সারাহ কোনো উত্তর দিল না, শুধু একটা নিঃশ্বাস ছাড়ল। চলবে।